টিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির অনিক। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে স্টুডিওতে আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। আজাদ মজুমদার, 13 বছর পরে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলো। আজকে হাইকোর্টে 50 সদস্য আংশিক বাতিল করে একটি রায় দিয়েছে এবং জানুয়ারিতে রিভিউ আবেদন হবে। আপনি যদি একটু ছোট করে বলতেন। আদালতের রায় শিরোধার্য। আদালতের রায় মেনে নিতে সরকার সহ সবাই বাধ্য। বাংলাদেশে আদালত যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার পক্ষে রায় দেন, আমি নিশ্চিত যে সরকার এই রায়কে মেনে নিয়ে রায়টাকে বাস্তবায়নের জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই পদক্ষেপগুলো গ্রহণ করবে। ইলিয়াস খান, আমরা একই প্রশ্ন আপনার কাছে করতে চাই, কিন্তু একটা প্রশ্ন জুড়ে যেতে চাই। গণভোটের প্রয়োজন হলো কেন? এটা তো আসলে বড় কি বলা যায়, একটি জটিল বিষয়, একটি দীর্ঘ আলোচিত বিষয়। কারণ গত 15.5 বছর যে দুর্নীতি শাসন চলেছে, দুঃসহ শাসন চলেছে, এর মূল ছিল কিন্তু এই রায়টি। এই রায়ের পরে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা কিন্তু একদম বদলে গেছে। এই জন্য আমার মনে হয় আদালত যেটি বলেছে যে সব মানুষের একটি বিষয়, যে দেশের মানুষ সবাই যাতে ভোট দিয়ে এটার পক্ষে আছে বা বিপক্ষে আছে, সেই রায় দিয়েছে। এবং এই রায়টি একটা ঐতিহাসিক রায়। আমি আশা করতে চাই জানুয়ারিতে যদি এই রায়টি একদম চূড়ান্ত হয়ে যায়, তখন কিন্তু এই সরকার, এখন যে সরকার রয়েছে, এই সরকার তো একটি পরিস্থিতিতে ক্ষমতায় এসছে। বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমতায় বসেছে, কারণ গণতন্ত্র হত্যা করেছিল বলে, এবং গণতন্ত্র না থাকায় নানা ধরনের দুঃশাসন কিন্তু আমরা দেখেছি। নানা ধরনের কি বলে যে পুরো রাষ্ট্রীয় কাঠামোই চেঞ্জ করে ফেলা হয়েছিল। আমরা আয়নাঘর দেখেছি, আমরা হাজার হাজার মানুষ গুম দেখেছি। এটি কিন্তু একমাত্র কারণ হচ্ছে গণতন্ত্র না দিয়ে আমি গণতান্ত্রিক ব্যবস্থার নামে ক্ষমতায় বসে থাকবো। এটি ছিল এই যে আমাদের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল টার্গেট। এবং শেষ দিন পর্যন্ত, পালিয়ে যাওয়া আগের দিন পর্যন্ত তিনি ক্ষমতায় থাকতে চেয়েছেন এবং বলেছেন যত মানুষ মারা যাক আমি ক্ষমতায় থাকতে চাই। বাংলাদেশের ছাত্র জনতা সেই অবস্থা থেকে, আমরা তো দীর্ঘদিন ধরে সবাই আন্দোলন করছে, বিএনপি সহ যে বড় বড় রাজনৈতিক দলগুলো রয়েছে সবাই আন্দোলন করেছে, কিন্তু এই দুঃশাসন কিন্তু সরানো যায়নি। সুতরাং দুঃশাসন এখন সরেছে। আমরা সবাই একটি ভালো বাংলাদেশ চাই, একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই, কারণ আমাদের পূর্বসূরীরা কিন্তু গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলেন, জীবন দিয়েছে। সুতরাং আজকে যে কোর্টটি যে রায় দিচ্ছে সেটি ঐতিহাসিক রায়, এবং এটি অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশের বিখ্যাত মানুষ, শুধু বাংলাদেশ না সারা বিশ্বব্যাপী তিনি একজন বিখ্যাত মানুষ। তিনি এখন সরকারের প্রধান আছেন এবং বাংলাদেশের মানুষকে গণতন্ত্র, সাম্য, মানবাধিকার সব কিছু যাতে বাংলাদেশের মানুষ পায় সেই চেষ্টায় তিনি করছেন। ধন্যবাদ ইলিয়াস খান। ইলিয়াস খান যেটা বলছিলেন গুমের বিষয়ে, আমরা একটু গুম নিয়ে আলোচনা করি। আপনি আজাদ মজুমদার কিছুদিন আগে গুমের একটা ইম্পার্শাল রিপোর্ট আমরা দেখতে পেয়েছি। আমি বিবিসির একটা স্টোরির একটা হেডলাইন বলি, ঠোঁট সেলাই, গোপন বন্দিশালা সিমেন্টে বেঁধে নদীতে ফেলা, গুম কমিশনের প্রতিবেদনে নির্যাতনের ভয়াবহ চিত্র। একটু যদি বলতেন। ধন্যবাদ। আপনি বিবিসি রিপোর্টটা যথার্থই। গুম কমিশন বেশ বড় একটি অন্তর্বর্তী রিপোর্ট দিয়েছেন। পূর্ণাঙ্গ রিপোর্ট এখনও আমরা পাইনি, কিন্তু অন্তর্বর্তী রিপোর্টেই যে চিত্র ফুটে উঠেছে, বিশেষ করে যে অংশটুকু সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে বা উন্মুক্ত করা হয়েছে, সেটাতে যদি একটু চোখ বুলানো যায় তাহলে এই যে গুমের যে ভয়াবহতা, গুমের যারা শিকার তারা যে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছে তার ভয়াবহতা ফুটে ওঠে। পূর্ণাঙ্গ রিপোর্ট যদি কেউ চোখ বুলানোর সুযোগ পায় তাহলে আমার ধারণা এই ভয়াবহতার আরও ব্যাপকতা কী কী ছিল সেটা সম্পর্কেও জানতে পারবে। গুমের যে একটা সংস্কৃতি বাংলাদেশে গত 15 বছর ধরে তৈরি করা হয়েছিল অত্যন্ত পরিকল্পিতভাবে, এটা তো আর অস্বীকার করার কোনো সুযোগ নেই। গুম কমিশন নিজেরা 1676টা অভিযোগ পেয়েছে এখন পর্যন্ত। এর মধ্যে 758টা তারা স্ক্রুটিনি করেছে। স্ক্রুটিনি করে তারা এ বিষয়ে প্রতিবেদন দিয়েছে। আরও যে 750-র মতো অভিযোগ এখনও তারা স্ক্রুটিনি করতে পারেনি, সেগুলো স্ক্রুটিনি করে তারা মার্চে আরেকটা অন্তর্বর্তী রিপোর্ট দেবে সরকারকে জানিয়েছেন। শুধু তা নয়, যতগুলো রিপোর্ট এখন সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস উনি আশ্বাস দিয়েছেন যে
গুমের বিষয়ে বিচার করবেন, যারা গুমের সাথে জড়িত সংশ্লিষ্ট সবাইকে বিচারের আওতায় আনবেন। শুধু তা না, ভিকটিম এবং উইটনেসদেরকে উনি প্রোটেকশন দেবেন। তো ওনার আশ্বাসের প্রেক্ষিতে অভিযোগের পরিমাণটা বেড়েছে। শুরুর দিকে আসলে অনেক ভুক্তভোগী আসতে চাননি, তারা দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। একটা আশঙ্কা ছিল তাদের মধ্যে যে আবার যারা গুমের সাথে জড়িত তাদের অনেকেই কিন্তু এখনও আসলে বিভিন্ন জায়গায় কর্মরত আছেন। তো তারা কোনোভাবে প্রতিশোধের শিকার হন কিনা, আবার কোনোভাবে তারা ভুক্তভোগী হন কিনা, এই আশঙ্কা থেকে শুরুর দিকে তাদের রেসপন্সটা। আপনি যে বলছিলেন যারা গুমের সাথে জড়িত তারা এখনো বিভিন্ন জায়গায় কর্মরত আছে, তাদের মানে কিছু কিছু আছে, তো সরকার কি তাদের কোনো ব্যবস্থা? অবশ্যই সরকার তো তাদেরকে চিহ্নিত করা, প্রথমত হলো তাদেরকে চিহ্নিত করা তারা কারা, ভুক্তভোগীদের কাছ থেকে বক্তব্য নিয়ে এবং সংশ্লিষ্ট যারা আসে তাদের সবার বক্তব্য গ্রহণ করে তারা কারা আসলে এই ধরনের এই মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে চিহ্নিত করা, এবং সেই কাজটাই কিন্তু গুম কমিশনটা করছে। গুম কমিশন না বলে আমি বলি যে গুমের জন্য তদন্ত কমিশন যেটা করা হয়েছে সেই কমিশন সেটা করছে, এবং তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রশাসনিক, আইনি যত ধরনের ব্যবস্থা নেওয়া যায় তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য, তাদের অপরাধের মাত্রা বুঝে, ধরন বুঝে, তাদের সম্পৃক্ততা কে কতটুকু ছিল, এগুলো সব কিছু বুঝে তারপর সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াটা শুরু করেছে। ধন্যবাদ আজাদ মজুমদার। আবার একটু প্রশ্ন আমি একটু ইলিয়াস খান আপনার কাছে ছোটোভাবে জানতে চাই, যে গুমের যে বর্ণনা, আমরা জানি যে প্রধান উপদেষ্টা নির্বাচনের একটা টেন্টেটিভ ডেট উনি বলেছেন 2026 সালের মাঝামাঝি। এই যে গুমের বিচার 2026 সালের মাঝামাঝি বলেছেন, 2026 25 শেষ দিকে, শেষে বা 26-এর প্রথমার্ধে আমরা যদি বলি জুন বা এর আগে থেকে। এর মধ্যে জুনে কিন্তু আগে একটা ইলেকশন হয়েছিল 7ই জুন। ঠিক আছে, এর আগে যেটা গুমের যে আজাদ মজুমদার বলছিলেন যে বিচার প্রক্রিয়াটা, এই বিচার প্রক্রিয়াটা দিয়ে আপনি যদি একটু বলতেন, মানে এই সরকারের আমলে আমরা তো চাই আসলে এই বিচার প্রক্রিয়াটা শুরু হোক। অবশ্যই এটা তো আমরা প্রত্যাশা করি সবসময়, কারণ আমি যে একটু আগে বলেছি এই সরকার ভিন্ন পরিস্থিতিতে ক্ষমতায় এসছে। কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাদের কোনো ধরনের, রাজনৈতিক দলগুলোর নানা ধরনের হিসেব নিকেশ থাকে, কিন্তু এই সরকারে যারা আছেন তাদের কোনো রাজনৈতিক অ্যাফিলিয়েশন নাই। সুতরাং আমি মনে করি যেটা বিচারটা তারা শুরু না, আমি জানি না কতটুকু সময় আছেন, এই সময়ের মধ্যে কিন্তু বিচার, এবং আরও বড় একটি দাবি মানুষের কিন্তু আছে যে পালিয়ে যাওয়া যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বিচার করতে হবে এই সরকার আমলে। কারণ তিনি যেভাবে ছাত্র জনতাকে হত্যা করেছেন এবং তিনি তো মূল আসামি, সুতরাং তার বিচারটাও কিন্তু সব মানুষ প্রত্যাশা করে। গুমের অনেক করুণ ঘটনা আছে। আমি জাতীয় প্রেস ক্লাবে জেনারেল সেক্রেটারি ছিলাম, প্রায় প্রেস ক্লাবের সামনে এই মায়ের ডাক, আমরা জানি যে সংগঠনটি, তারা প্রোগ্রাম করতো, আমি দেখতাম এই মা সন্তানের জন্য কাঁদছেন, ছোট বাচ্চা তার বাবাকে দেখেনি, হয়তো তখন পেটেই ছিল মায়ের, স্ত্রী জানেন না তার স্বামী বেঁচে আছেন না মারা গেছেন। ইভেন খুব দুঃখজনক, আজকে আমি স্টুডিওতে খুব দুঃখ প্রকাশ করি, আমি ক্ষমা প্রার্থনা করি, যে ক্ষমা প্রার্থনা এই কারণে, প্রেস ক্লাবে আমি প্রায় মায়ের ডাকের প্রোগ্রাম করতে দিতাম, কিন্তু একদিন মায়ের ডাক প্রোগ্রাম ডেকেছে, আমার উপর এত চাপ এসেছে বিভিন্ন জায়গা থেকে, আমি শেষ পর্যন্ত সেই প্রোগ্রামটা করতে দিতে পারিনি। এটা আমার জন্য খুব কষ্টকর। সুতরাং কত মানুষের যে কান্না জড়িত আছে সেগুলো কিন্তু, এগুলো অবশ্যই বিচার হওয়া উচিত। এগুলো বিনা বিচারে যেতে পারে না, এগুলো দৃষ্টান্ত স্থাপন করা উচিত। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই, বা আমি বিশ্বাস করি এখন সরকারে যারা আছেন তারা নিঃসন্দেহে বিচারের ব্যবস্থা করবেন, কারণ ক্রিমিনাল যদি মাপ পেয়ে যায় তাহলে কিন্তু আরও নতুন ক্রিমিনালের সৃষ্টি হবে। ধন্যবাদ ইলিয়াস খান। আমাদের একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে আমরা আবার শুনবো। প্রিয় দর্শক, RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। স্টুডিওতে আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার এবং জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান। আজাদ মজুমদার, প্রিয়াঙ্কা গান্ধী আজকে বলেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা দাবিতে ভারতের রাজধানী নয়াদিল্লি পার্লামেন্ট ভবনের সামনে উনি প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন সংখ্যালঘুদের পাশে উনি আছেন। ওনাকে ধন্যবাদ, উনি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে আছেন এই জন্য, এবং ওনার মতো আমরাও বাংলাদেশের সংখ্যালঘু মানুষের পাশে আছি, এবং আমাদের দেশে যারা ধর্মীয় সংখ্যালঘু আছে তারা যাতে ভালো থাকতে পারে সেজন্য আমাদের সরকার সম্ভব সব ধরনের চেষ্টা করছে, তাদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে। তো আমরা তাদের পাশে আছি। আমাদের প্রতিবেশী দেশের একজন শীর্ষ
তাদের পাশে আছে, এটা তো আনন্দিত হওয়ার কথা, তারা তাদের পাশে আছেন। কিন্তু আমি খুব খুশি হতাম যদি প্রিয়াঙ্কা গান্ধী আরও আগে বলতেন যে উনি বাংলাদেশের মানুষের পাশে আছেন, যারা সংখ্যালঘু তারা কিন্তু আসলে প্রকারান্তে নয়, তারা তো বাংলাদেশেরও মানুষ। বাংলাদেশের সব মানুষের পাশে যদি উনি দাঁড়াতেন তাহলে বাংলাদেশের পরিস্থিতিটা আজকে অন্যরকম হতো। আজকে আপনি দেখেন যে 2013 সালে আমাদের উপর যে বিনা ভোটের নির্বাচনটা চাপিয়ে দেওয়া হয়েছিল, তখন এই প্রিয়াঙ্কা গান্ধীর সরকার ভারতে ছিল এবং ওনারা এসে বাংলাদেশের উপর জগদ্দল পাথরের মতো একটা স্বৈরাচারী সরকারকে চাপিয়ে দিয়েছেন, যারা বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিতই হয়নি। তো এরকম একটা দলের একজন নেত্রী হিসেবে প্রিয়াঙ্কা গান্ধী যখন বলেন যে ওনারা সংখ্যালঘুদের মানুষের পাশে আছেন, তখন আসলে বিশ্বাস করতে কষ্ট হয় ওনারা কি আসলে সত্যিকার অর্থে আন্তরিকভাবে ওনাদের পাশে আছেন, না আসলে এই ইস্যুটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন। ওনারা যদি বাংলাদেশের মানুষের পাশে থাকতেন, বাংলাদেশের মানুষের কল্যাণ চাইতেন প্রতিবেশী হিসেবে, তাহলে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, বাংলাদেশের মানুষের যে মৌলিক নাগরিক অধিকার, এগুলোর প্রতি সম্মান জানাতেন এবং ওনারা যদি এই সম্মানটা জানাতেন, বাংলাদেশের ইতিহাসটা এখন অন্যরকমভাবে হতে পারত। 2013 সালে বাংলাদেশের মানুষের উপর যে অবৈধ একটা সরকারকে বাংলাদেশের মানুষের উপর চেপে বসতে ওনারা যেভাবে সহযোগিতা করেছেন, সেটা হয়তো সম্ভব হতো না। আর সেটা যদি সম্ভব না হতো, বাংলাদেশের মানুষের উপর পরবর্তী সময়ে যে নিপীড়ন, নির্যাতন বা বাংলাদেশ থেকে যে ধরনের লুটপাট, এই যে ধরনের আসলে নানা ধরনের অপকর্ম যেগুলো হয়েছে, আমরা একটু আগে একটা বিষয় আলোচনা করেছি গুমের কথা, যে গুমটা আসলে ওই 2013 নির্বাচনের আগে থেকেই আসলে এটা বাড়া শুরু করেছে এবং এটা এসে যে পরবর্তীতে প্রতি বছর এটা বেড়েছে। এই যে বাংলাদেশের মানুষ নানা নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে গেছে, এটা যদি আমাদের প্রতিবেশী দেশের রাজনীতিবিদরা এটা যদি উপলব্ধি করতে পারতেন এবং বাংলাদেশের মানুষের নানা ধরনের স্ট্রাগলে তারা যদি বাংলাদেশের মানুষের পাশে থাকতেন, তাহলে বাংলাদেশের মানুষ উপকৃত হতো, দেশের গণতন্ত্র উপকৃত হতো। ভারতের সাথে আমাদের যে পারস্পরিক যে সম্পর্ক, সে শ্রদ্ধার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে, এই সম্পর্কটাও অটুট থাকতো। কিন্তু সেটা না করে ওনারা আসলে বাংলাদেশকে নিয়ে এই মুহূর্তে রাজনীতি করছেন। ওনারা একপক্ষ রাজনীতি করছেন মিথ্যা তথ্য দিয়ে, এবং সেই তো মিথ্যা তথ্যটাকে জাস্টিফাই করার জন্য আরেক পক্ষ ঝাঁপিয়ে পড়ছেন। তো তাতে মনে হচ্ছে যে আসলে মানুষের কল্যাণ বা বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানো তাদের মৌলিক উদ্দেশ্য না, তাদের মৌলিক উদ্দেশ্য হচ্ছে এইটাকে ইস্যু বানিয়ে ওনারা একটা রাজনীতি করার চেষ্টা করছেন ভারতে, বাংলাদেশের মানুষের উপর অত্যাচার চালিয়ে। এই যে বাংলাদেশের মানুষের কোটি কোটি টাকা লুটপাট করে বাংলাদেশের ছাত্র জনতার উপর একটা গণহত্যা চালিয়ে একজন নেত্রী পালিয়ে গেছেন এবং উনি আজকে যেখানে আন্দোলন করেছেন, ভারতীয় মিডিয়ার খবরকে যদি আমরা আংশিকভাবেও বিশ্বাস করি, তাহলে ধরে নেই যে এই পতিত স্বৈরাচার বা পলাতক স্বৈর সরকারের প্রধান কিন্তু খুব কাছেই ছিলেন। উনি কিন্তু একবারের জন্য ভারত সরকারকে বলেননি যে কেন ওনারা এই স্বৈরাচারকে কেন আশ্রয় দিয়েছেন, যিনি বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছেন। তো আসলে ওনাদের বিষয়টার মধ্যে কোনো মানবিকতা নাই, আছে হলে রাজনীতি। তো এই জন্যই আসলে আমি শুরুতে যদি সাধুবাদ জানাতেও চাই বা আমি সাধুবাদ জানানোর যদি ইচ্ছাও থাকে, কিন্তু আমার এর মধ্যে কিছুটা সংশয় কাজ করে। এটাই আজাদ মজুমদার বলছিলেন যে সাধুবাদ আসলে ভারতে খুব গাত্রদাহ সব রাজনৈতিক দলে, তাদের যে দল, যে বাংলাদেশের দল তারা পছন্দ করে, যে নেত্রীকে তারা পছন্দ করে, তার পতনটা কোনোভাবে মেনে নিতে পারছে না। সংখ্যালঘু নির্যাতনের কথা বলছে, আমি তো কোথাও কোনো শুনিই না কোথাও সংখ্যালঘু। এবং সবাই তো বলেন, বাংলাদেশে যারা সরকারে আছেন, বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের সবাই বলেন যে বাংলাদেশের সংখ্যাগুরু কিছু না, আমরা সবাই বাংলাদেশের মানুষ, আমরা সব কিছু এইভাবে দেখি। কিন্তু তাদের গাত্রদাহ হচ্ছে মূল আওয়ামী লীগ কেন ক্ষমতাচ্যুত হলো। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তারা তাকে একটি অঙ্গরাজ্যের মতো পলিসির ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে সেভাবে ব্যবহার করতে পারত। নানা চুক্তি হয়েছে, আমি সরকারকে সাধুবাদ জানাচ্ছি চুক্তিগুলো বাতিল করার উদ্যোগ। পররাষ্ট্র সচিব তো বাংলাদেশ থেকে ফিরে গিয়ে তাদের সংসদীয় কমিটিতে বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক পিপল সেন্ট্রিক। ওটা বলেছেন, বাট তাদের গাত্রদাহ কোনোভাবে থামছে না। এই ফেসিজমকে টিকিয়ে রাখার জন্য তারা অনেক চেষ্টা করছে। এই যে আজাদ মজুমদার সাহেব তিনি যে বলেছেন যে এই যে 14 সালে যে নির্বাচনটি হলো, যে নির্বাচনে 8 সালের নির্বাচন নিয়ে অনেকে বলেন, বা 8 সালের নির্বাচনে কিন্তু পাতানো ছিল, বিএনপি 28টি সিট পাওয়ার দল না। এটি আমি সেই প্রসঙ্গে যাব না, 14-8 নিয়ে বলতে চান। এই যে সুজাতা সিং এসে, আমরা এই কংগ্রেসের পর ভাবলাম যে যদি বিজেপি আসে তাহলে বোধহয় দৃষ্টিভঙ্গি চেঞ্জ হতে পারে। অন্তত আমরা তো জানি যে ভারত একটি বৃহত্তর গণতান্ত্রিক দেশ, তারা একটি ফেসিজমকে, তারা একটি বিনা ভোটের সরকারকে কীভাবে সাপোর্ট করে, এবং শুধু সাপোর্ট না, নেকেডলি সাপোর্ট করে, এবং এখনও করে যাচ্ছে। এই যে কালকে যে ভারতের প্রধানমন্ত্রী যে বিবৃতি দিয়েছেন, তিনি যে টুইট করেছেন যে বাংলাদেশের নাম কিন্তু কোথাও উল্লেখ করেন, যেন 16ই ডিসেম্বর বিজয়টা তাদের বিজয়, এটা সত্য না। আসলে এটা কিন্তু সত্য না।
এইসব বলে কয়ে, আর ভারতের জন্য আমার করুণা হয়, একটি প্রতিবেশীর সঙ্গেও তাদের সুসম্পর্ক নেই। এই ধরুন চিরবৈরী রাষ্ট্র পাকিস্তান, তারপর হচ্ছে চীন, এই যে নেপালের যিনি প্রধানমন্ত্রী হলেন কেপি শর্মা ওলি, তিনিও, নেপালের রাজনীতিবিদদের ট্রেডিশন হচ্ছে সরকার যে আসে তিনি আগে ভারত সফর দিয়ে বিদেশ সফর শুরু করেন, বাট উনি কিন্তু চায়না গিয়েছেন ফার্স্ট। তারপরে ধরুন এই যে মালদ্বীপ, ছোট্ট একটা দেশ, 4 লক্ষ মানুষ, সেই মালদ্বীপে কিন্তু চীনপন্থী সরকার। এই যে নেপালের এই শ্রীলঙ্কার কথা ধরুন, সেখানে কিন্তু একই চিত্র। সর্বশেষ ছিল বাংলাদেশ, বাংলাদেশের মানুষের সঙ্গে না, বাংলাদেশের বিশেষ দলের সঙ্গে তাদের সম্পর্ক ছিল আওয়ামী লীগের সঙ্গে, কিন্তু জনগণের সঙ্গে সেটিও শেষ হয়ে গেল। কারণ এই বাংলাদেশের এত মানুষ হত্যা করে সেখানে পালিয়ে আছে, কোনো কিছু কিন্তু বলতেছে না। বিএনপিও তো ক্ষমতায় ছিল ইলিয়াস খান, তো বিএনপির সাথে কি সম্পর্ক এভাবে ভারতের গড়ে ওঠেনি? বিএনপির সাথে একটা রাষ্ট্রের সঙ্গে যেভাবে রাষ্ট্রের সম্পর্ক থাকে সেরকম সম্পর্ক ছিল। বিএনপি এই যে রাষ্ট্রীয় স্বার্থ কি বলে বলি দিয়ে চুক্তি করা, ক্ষমতায় টিকে থাকার জন্য, এবং এটা তো সত্য, এই যে 15.5 বছর দুর্নীতি শাসন চালাচ্ছে, ভারতের নির্লজ, একদম কোনো লাজ লজ্জাও ছিল না, এভাবে সাপোর্ট করেছে এবং সেই কারণে কিন্তু টিকে ছিল। বাট এবার খুব কি বলে যে ধর্মের কল বাতাসে নড়ে, এবার কিন্তু এই যে চেষ্টা চালিয়েছে এটা সফল হয় নাই। কারণ বাংলাদেশের মানুষ গত 15.5 বছর দুঃশাসনে এত অতিষ্ঠ ছিল যে শেষ এক সময় কিন্তু আমাদের মনেই হয়েছিল যে এই শেখ হাসিনা যে দুঃশাসন চলছে এটি বুঝি কোনোদিন শেষ হয়ে যাবে না। অনেক মানুষের কিন্তু এই ধারণা ছিল, বাট এটি কিন্তু শেষ পর্যন্ত হয়েছে। সুতরাং ভারতের বিশাল গাত্রদাহ রয়েছে, বিশাল কষ্ট রয়েছে, বাট বাংলাদেশের মানুষ তাদের এই কষ্টকে ন্যূনতম কোনো কি বলে কোনো পাত্তা দিচ্ছে বলে আমার মনে হয় না। কারণ বাংলাদেশের মানুষ এখন বাংলাদেশের পক্ষে, যে 56,000 বর্গমাইলের স্বাধীনতার পক্ষে, কোনো দেশের সহযোগিতা নিয়ে আমাকে ক্ষমতায় থাকতে হবে, এই ধরনের মানসিকতা বাংলাদেশের মানুষ এখনও বিলং করেন। সুতরাং ভারতের বোধোদয়ের সময় এসছে একটি দলকে শুধু সাপোর্ট না করে বাংলাদেশের মানুষের সাথে তারা সম্পর্ক যদি সুযোগ থাকে সেটি তারা করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ ইলিয়াস খান। আমরা একটু আজাদ মজুমদারের কাছে আরেকটি প্রশ্ন একটু করতে চাই। 80,000 কোটি টাকা দুর্নীতির তদন্ত হচ্ছে সাবেক পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, টিউলিপ এবং জয়কে নিয়ে। এর মধ্যে 21,000 কোটি টাকা শুধু শেখ হাসিনাকে নিয়েই, একটু যদি বলতেন। আপনি জানেন যে আমাদের শ্বেতপত্র প্রণয়ন কমিটি কিছুদিন আগে একটা রিপোর্ট দিয়েছেন, সেখানে তারা দেখিয়েছেন যে শেখ হাসিনা শাসনামলে বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। তো যেখানে একজনের শাসনামলে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায় এবং সেই পাচারে উনি সহযোগীর ভূমিকা পালন করেন, সেটাকে প্রতিরোধ না করে, তখন 80,000 কোটি টাকাকে পিনাটস মনে হয়, আসলে খুব বড় সংখ্যা মনে হয় না। যদিও বাস্তবে বাংলাদেশ একটা আস্তে আস্তে বাংলাদেশের মানুষ ক্ষুধা দারিদ্র্য এগুলা থেকে কাটিয়ে উঠে আস্তে আস্তে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। মানুষ নানা সংগ্রাম আছে মানুষের। এরকম একটা দেশে 80,000 কোটি টাকা, যেখানে মানুষ কষ্ট করে জীবনযাপন করছে, মানুষ আস্তে আস্তে তার জীবন মান পরিবর্তন করার চেষ্টা করছে, নিজের কায়িক শ্রমে নানাভাবে মানুষ দারিদ্র্য দূর করার চেষ্টা করছে, পরিবারের ভাগ্য উন্নয়নের চেষ্টা করছে। সেরকম একটা দেশের সম্পদ যখন কেউ এভাবে লুটপাট করে নিয়ে যায়, এবং সেটা 80,000 কোটি টাকা শুনলে আমরা তো হতভম্ব অবশ্যই হয়ে যাই। সেটা যদি শুধু 80,000 কোটি টাকাও হয়, তাহলেও আমি মনে করি যে তাদেরকে বিচারের মুখোমুখি করা উচিত এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। ক্ষমতার মানেই কি লুটপাট? সেটা যারা আগে ক্ষমতায় ছিল তাদের দেখে, বা এর আগে যারা দুর্নীতির দায়িত্বে ছিল, দুর্নীতি দমন করার দায়িত্বে ছিল, তারা এটা ভালো বলতে পারবে। কিন্তু আমাদের দেশে জনগণ তো বিশেষ করে গত 15 বছরে যারা ছিল তাদের কর্মকাণ্ডে লুটপাট ছাড়া আসলে অন্য তেমন কিছু দেখেনি। ধন্যবাদ আজাদ মজুমদার। আমরা একটু বিরতি যাব। ইলিয়াস খান, বিরতি থেকে ফিরে একই প্রশ্ন আপনার কাছেও থাকবে। প্রিয় দর্শক, আর স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটি বিরতির সময় হচ্ছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত। আর স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ স্টুডিওতে আছেন আজাদ মজুমদার এবং ইলিয়াস খান। ইলিয়াস খান, বিরতির আগে আমরা আজাদ মজুমদারের কাছে শুনছিলাম 80,000 কোটি টাকার দুর্নীতি শেখ হাসিনা এবং তার পরিবারে। আবার একটি প্রশ্ন, যে সাধারণত সরকার পরিবর্তন হলে দুর্নীতির বিষয়টি সামনে চলে আসে না, সরকার যখন যারা থাকে আমাদের দেশে ক্ষমতা ত্যাগ না করতে চায়, এটাও কিন্তু একটি কারণ। তারা এত অন্যায়, এত দুর্নীতি করে যে ভাবে যে আমরা ক্ষমতাচ্যুত হলেই নানা ধরনের শাস্তির মুখোমুখি হতে পারে, যদি খুব বেশি কেউ হয়েছে বলে আমার মনে হয় না। আর দুর্নীতির কথা বলেছেন, আমি এই টিভিতে, অন্য একটা টিভিতে একদিন বলেছিলাম আমার আওয়ামী লীগ আগে বন্ধুর সাথে, তিনি বলেছিলেন এই সজীবাজের জয় কত ভালো, তার বিরুদ্ধে কোনো মামলা নেই, দুর্নীতির অভিযোগ নেই।
আমি বলেছিলাম যে ক্ষমতাটি চেঞ্জ হলে বোঝা যাবে যে ওনার বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে কিনা, দুর্নীতির অভিযোগ আছে কিনা। দুর্নীতিটা আসলে সর্বগ্রাসী, একদম সর্বব্যাপী। আমার মনে আছে যে বেসিক ব্যাংক একটি ব্যাংক আছে বাংলাদেশে, এই ব্যাংকটি কিন্তু একসময় লাভজনক ছিল। এই ব্যাংকটির যিনি চেয়ারম্যান ছিলেন শেখ বাচ্চু, তার বিরুদ্ধে তৎকালীন অর্থমন্ত্রী 5 বার বলছে যে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আবুল মাল আব্দুল মুহিত সাহেব, যে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কিন্তু কেউ কোনো ব্যবস্থা নিতে পারেনি। তো অর্থমন্ত্রী বলার পরেও যতক্ষণ ব্যবস্থা নেওয়া হয় না, তাহলে তার ক্ষমতার উৎসুকতা, এটি আশা করি আমাদের দর্শক সবাই এটা বুঝতে পারছে। এইভাবে তো দুর্নীতি হয়েছে। এবং প্রধানমন্ত্রী বলেন যে আমার পিয়ন 400 কোটি টাকা, আজকে দেখলাম তার অ্যাকাউন্টে 600 কত কোটি টাকা পেয়েছে। এবারে দুর্নীতি আরেকটি তাৎপর্যপূর্ণ দিক হচ্ছে, শুধু দুর্নীতিবাজ একজন ধরা পড়ছে বা একজনের নাম আসছে, এর যারা অ্যাসোসিয়েট ছিলেন, যেমন ধরুন বেনজির আহমেদ সাহেব, তিনি যে দুর্নীতি করেছেন শুধু কিন্তু তার নামটি শুনি আমরা, তার তো কেউ অ্যাসোসিয়েট ছিলেন, তিনি একা তো এই দুর্নীতি করতে পারেন না, কারো নাম কিন্তু আমরা শুনি না। এই যে প্রাইম মিনিস্টারের পিয়ন 400 কোটি টাকা দুর্নীতি করেছে, প্রাইম মিনিস্টার সাবেক প্রধানমন্ত্রীর ভাষায়, তিনি তো একা করতে পারেননি, তার তো অ্যাসোসিয়েট ছিল, আর তার কারো কোনো শাস্তি হচ্ছে না। দুদকগত আমলে যত দুর্নীতি হয়েছে কিছু বলে, একসময় দুদকের নাম হয়েছিল বিদক, বিএনপি দমন কমিটি, দুর্নীতি দমন করে বিএনপি কারা কি আছে তাদের কীভাবে শাস্তি দেওয়া যায়, কীভাবে ব্যবস্থা নেয়, সেই চেষ্টাই করেছে। সুতরাং আমি আশা করতে চাই, দুর্নীতি তো বহু হয়েছে, দুর্নীতি আমরা জানি, একটু আগে আমরা ফিগার শুনেছি, হয়তো আরও বেরিয়ে আসবে দুর্নীতি। বাট এখন মূল কাজ হচ্ছে দুর্নীতির মধ্যে বিদেশি যে টাকাটি পাচার করা হচ্ছে, জন আকাঙ্ক্ষা হচ্ছে এই টাকাটি যেন ফেরত আনা হয়। এবং আমাদের যিনি তত্ত্বাবধায়ক সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি তো সারা বিশ্বব্যাপী পরিচিত এবং সারা বিশ্বের মানুষ তাকে শ্রদ্ধা করে, সম্মান করে। সুতরাং আমি আশা করি তিনি যদি সচেষ্ট হন, এবং তিনি নিঃসন্দেহে সচেষ্ট হবেন, এই যে টাকাগুলো পাঠানো হয়েছে এটি ফেরত যতটা সম্ভব সেটি আনা দরকার, এবং দুর্নীতির সাথে যারা জড়িত ছিল বা জড়িত আছে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। কারণ আগামী দিনে তাহলে আরও যারা দুর্নীতি করতে চায় আরও উৎসাহিত হবে। সুতরাং আমি যেটি বলতে চাই, শেখ হাসিনার আমলে কি বলে যে লাগামহীন দুর্নীতি হয়েছে। আমরা শুনছি পুকুর চুরি হয়, কিন্তু এগুলো সাগর চুরি হয়েছে পুরো বাংলাদেশে। ঈশ্বর সরকারের আমলে কিন্তু একটি, ঈশ্বর সাহেবের শেষ দিকে আমরা ঈশ্বর সাহেবের পতনের জন্য আন্দোলন করেছি, কিন্তু তার আমলে একটি কিন্তু পজিটিভ দিক ছিল, দুর্নীতি যে হয়েছে সেই টাকাটা দেশের বাইরে যায়নি, সেই টাকাটা দেশেই কোনো না কোনোভাবে রুলিং হয়েছে। কিন্তু এবারে সবচেয়ে খারাপ দিক হচ্ছে টাকাটি সব বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সুতরাং টাকাটি দেশে থাকে না, মানুষের ব্যবসা বাণিজ্য বিকাশ লাভ করেন। ঈশ্বর সাহেবের আমল কিন্তু অনেক ব্যবসা বাণিজ্য বিকাশ লাভ করেছিল, কারণ দুর্নীতি করে করে তারা দেশে ইনভেস্ট করে। সুতরাং আমি বলতে চাই দৃষ্টান্ত স্থাপন করা উচিত, এবং সেটি পারবে অন্তর্বর্তীকালীন সরকার। ধন্যবাদ ইলিয়াস খান। আমরা একটু অন্য প্রসঙ্গে একটু আজাদ মজুমদারের কাছে জানতে চাই। আজাদ মজুমদার আজকে রাষ্ট্রীয় সভায় ডিএইচ সামিটে যোগ দিতে মাননীয় চিফ অ্যাডভাইজার এবং আপনারা মিশর যাচ্ছেন। জি, আমার প্রশ্ন না, আমি একটু জানতে চাই কি কি ব্যাপারে আলোচনা হতে পারে বাংলাদেশ এবং মিশরের দ্বিপাক্ষীয় সম্পর্ক জোরদারে আমরা নতুন কি দেখতে পারবো। আমরা জানি যে মিশর থেকে আমরা পেঁয়াজ, কটন এবং খেজুর আমরা ইম্পোর্ট করে থাকি, এর বাইরে নতুন কি দুয়ার খুলবে? ধন্যবাদ। এটা শুধু মিশরের বিষয় না, এই শীর্ষ সম্মেলনে মিশর ছাড়াও তুরস্ক, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ইরানের সরকার প্রধানরা যোগ দেবেন। তো এই দেশগুলো প্রত্যেকটাই কিন্তু আসলে দ্বিপাক্ষিকভাবে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ। এর পাশাপাশি মালয়েশিয়ার সরকার প্রধান উনি যেতে পারবেন না, ওনার মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী যাবেন, নাইজেরিয়া থেকেও নাইজেরিয়ার একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা যোগ দেবেন। তো সম্মেলনটার যে থিম সেটা হচ্ছে ইউথ অ্যান্ড এসএমইজ ইন শেপিং ইকোনমি। তরুণ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের, ক্ষুদ্র মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা একটা দেশের ইকোনমি কীভাবে শেপ করবে তার উপর। বাংলাদেশের জন্য এই থিমটা খুবই প্রাসঙ্গিক এই অর্থে যে আপনি দেখেছেন যে আমাদের যে তারুণ্যের যে একটা নতুন একটা জোয়ার এসেছে, বিশেষ করে জুলাই গণবিপ্লবের পরে তরুণরা, জুলাই গণ অভ্যুত্থানের সময় তরুণরা দেখিয়েছে আসলে তারা কতটা পারে, তাদের শক্তিটা, তারা একটা দানবকে হটিয়েছে। শুধু দানবকে হটিয়েই তারা বসে নেই, এখন তাদের দেশ গড়ার কাজ শুরু করার সময় এসেছে। তারা কিভাবে দেশ গড়তে পারে, তাদের সম্ভাবনাটাকে কিভাবে কাজে লাগাতে পারে সেটা নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা এর আগেও বিভিন্ন সময়ে কথা বলেছেন। এই সম্মেলনে আরও যারা অন্যান্য গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যারা থাকবেন তাদের সাথে এটা নিয়ে আলোচনা হবে।
প্লাস এসএমইস বাংলাদেশের বাস্তবতায় এবং বৈশ্বিক বাস্তবতায় এই যে ছোট ছোট ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, তারা কিন্তু একটা দেশের রপ্তানিতে বা একটা দেশের কর্মসংস্থান সৃষ্টিতে অনেক বড় ভূমিকা রাখে। আমাদের দেশে এই এসএমইসটা বিকশিত হচ্ছে, ক্রমবিকাশমান অর্থনীতিতে যদি আরও পুঁজি যোগ হয়, যদি বিনিয়োগ আছে বাইরে, একটা প্রাণচাঞ্চল্য তৈরি হয়, যদি বৈদেশিক মুদ্রার সরবরাহ নিরবিচ্ছিন্ন করা যায়, তাহলে আমাদের দেশের এই ক্ষুদ্র মাঝারি শিল্পগুলো উপকৃত হতে পারে এবং সেটা নিয়ে আসলে এই শীর্ষ সম্মেলনে এই দেশগুলোর সরকার প্রধানদের সাথে ধন্যবাদ। আমাদের শেষ করতে হচ্ছে। ধন্যবাদ ইলিয়াস খান। আমাদের আবার কথা হবে। এই ছিল আর স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।